ওয়েলকাম টু ফিজিক্স ফোল্ডার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পড়ব একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। এখানে 1D কী জিনিস, 2D কী জিনিস, 3D কী জিনিস আমরা পড়ব। তারপরে 1 ডাইমেনশনাল মোশন কি, 2 ডাইমেনশনাল মোশন কি, 3 ডাইমেনশনাল মোশন কি পড়ব। স্থিতি কী জিনিস, গতি কী জিনিস সেটাও পড়ব। তারপরে পড়ব নির্দেশতন্ত্র কী, কয় রকমের নির্দেশতন্ত্র আছে সেইগুলো আমরা পড়ব। ঠিক আছে, আসো তাহলে আজকে স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট আমাদের চ্যাপ্টারের নামটা হলো একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। নাম শুনে বোঝা যাচ্ছে একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল বলে একটা কিছু ব্যাপার আছে, আর মোশন বা গতি বলে একটা কিছু চ্যাপ্টার আছে। একমাত্রিক মানেই 1D, আর গতি মানে তো বুঝতে পারছো স্থিতি গতির কিছু একটা ব্যাপার। গতি বলতে গৌতম গম্ভীর গতি না, হ্যাঁ গতি, গৌতম গম্ভীর যে ক্রিকেটার তার নাম না গতি, গতি বলে ডাকে না, তা সেই গতি না, এখানে মোশন গতি। ঠিক আছে, দেখো আজকে তাহলে ফার্স্টে দেখো 1D 2D 3D তো শুনেছো, আগে বলো 0D শুনেছো তো। 0D মানে কি জানো তো, জাস্ট একটা পয়েন্ট। ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, এই পয়েন্টের দৈর্ঘ্য আছে নেই, প্রস্থ আছে নেই, উচ্চতা আছে নেই, তো আয়তন আছে, ক্ষেত্রফল কিছু আছে নেই, এটা হলো 0D। ঠিক আছে, এবার 1D কি জিনিস, জাস্ট একটা দৈর্ঘ্য থাকবে, জাস্ট একটা লাইন। ধরো একটা সরু তার, হ্যাঁ একটা সরু তার বা একটা দড়ি টাইট করে রাখা আছে, সেটা শুধুমাত্র একটা দৈর্ঘ্যই আছে, এর ক্ষেত্রফল নেই, এর আয়তন নেই। ঠিক আছে, এটা হলো 1D, জাস্ট একটা তার, এটা 1D মানে জাস্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ ক্ষেত্রফল উচ্চতা কিচ্ছু নেই, এটা হলো 1D। যেমন একটা সরু তার, এই যে তার, এই তারটা দেখতে পাচ্ছ তো, এই দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এই যে তার, এই তারটা কি বলো তো 1D। দেখো এর ক্ষেত্রফল নেই, এর শুধু দৈর্ঘ্য আছে, এর আয়তন নেই। 2D কি জিনিস তোমরা সবাই জানো। 2D কীরকম, ধরো একটা পাত বলতে একটা পাত বলতে মানে এ মোটা না, তোমার যে বোর্ড বা একটা খাতার পেজ, ঠিক আছে এটা 2D। ঠিক আছে, পুরো বইটা খাতাটা কিন্তু 3D। একটা পেজ জাস্ট কী আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এইটা হলো তার ক্ষেত্রফল, কিন্তু এর আয়তন আছে কি, এর থিকনেস মোটা না তো, আয়তন নেই, এটা 2D, বোঝা যাচ্ছে। আর 3D কী বলো তো, এই জিনিসটা 3D না, 3D মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে এর আয়তনও আছে, যেমন 3D। যেমন কি ধরো 1D, যেমন দেখো এই যে এইটা একটা রড, এই রডের দেখো দৈর্ঘ্য আছে কিন্তু এর ক্ষেত্রফল নেই, আয়তন নেই, এটা হলো 1D। ঠিক আছে, 2D দেখো, এটা দেখো একটা পেজ, হ্যাঁ একটা পেজ, এটা 2D, এর থিকনেস কিচ্ছু নেই কিন্তু ক্ষেত্রফল আছে, এখানে রং করতে পারবো, ক্ষেত্রফল আছে, কিন্তু দেখো এটা মোটা না, থিকনেস নেই, এটা 2D। আর 3D কি বলো তো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা একটা জুতোর বক্স। ঠিক আছে, এই বক্সটা দেখো ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য আছে, হ্যাঁ দৈর্ঘ্য আছে, হ্যাঁ প্রস্থ আছে, উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আয়তন আছে, এটা হলো 3D। ক্লিয়ার? ধরো আরও ভালো করে বলছি, ধরো একটা জেরক্স করেছো তুমি, একটা হাতির ছবি দোকানে জেরক্স করে নিয়ে এসেছো, ওটা কি 3D না 2D? 2D তো, এর অরিজিনাল হাতি তোমার কোলে তুলে দেওয়া হলো, সেটা কি 3D তো, বুঝতে পারছো এই 2D 3D পার্থক্যটা। ঠিক আছে, আমরা যেটা পড়বো এই চ্যাপ্টারে তার নাম হলো একমাত্রিক গতি। এই বন্ধু ক্লিয়ার তো? একমাত্রিক গতি। ঠিক আছে, তার মানে গতি সম্বন্ধে কিছু আছে। এবার বলো একমাত্রিক গতি কী জিনিস। দেখো তুমি ধরো এই ঘরটাতে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে একটা দড়ি বেঁধে দেওয়া হলো। ঠিক আছে, এবার তুমি ভাবো তুমি খুব ভালো জিমনাস্টিক করো, এবার এই দড়ি ধরো, একটা দড়ি বেঁধে দেওয়া আছে, ঠিক আছে এই দড়ি তো নেই, এইটাই ধরলাম, এরকম সরু একটা রড আছে বা দড়ি বেঁধে দেওয়া আছে, এবার তুমি ভালো জিমনাস্টিক পারো, এর ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছ, হ্যাঁ এর ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছ, এই যে মোশন, হেঁটে চলে যাচ্ছ না, এই যে মোশনটা, এটা কি, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন, কারণ কি এটা তো 1D, বুঝতে পারছো তো, এটা 1D, একটু আগে দেখলাম না, এইখানে যদি গতি হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন, বুঝতে পারছো। আর তারপরে তুমি ধরতে পারো
তুমি একতলা বাড়ি দেখেছো, একতলা বাড়ি ধরো নতুন তৈরি করেছে, তার পাশে দেখবে ছাদের ওপরে বর্ডারে একটা করে ইঁট গেঁথে দেয় না, একটা করে উঁচু করে ইঁট গেঁথে দেয় না, হ্যাঁ, প্যারাফিটু বলে অনেক সময়। ওই পাশে ওই ইঁটের ওপর দিয়ে তুমি হেঁটে চলে যাচ্ছ, সোজা হেঁটে চলে যাচ্ছ, তাহলে সেই গতিটা কী হবে? ওয়ান ডাইমেনশনাল মোশন হবে, ঠিক আছে। তারপরে তুমি যদি গ্রামের ছেলে হও, জমি যেখানে চাষ করা হয় সেখানে জমিতে আল থাকে, জানো তো, আল, স্ট্রেট সোজা আল, সেই আলের ওপর দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে, এটা নিশ্চয়ই ওয়ান ডাইমেনশনাল মোশন। আর টু ডাইমেনশনাল মোশনটা কী তাহলে? দেখো, তুমি ছাদের ওই বাউন্ডারি বরাবর সোজা হেঁটে চলে যাচ্ছিলে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এবার ছাদের মেঝেতে যদি হেঁটে চলে যাও, ছাদের মেঝেতে যদি হাঁটো, সেটা হবে টু ডাইমেনশনাল মোশন। দেখো, এইরকম একটা তলের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছ, তুমি যে ঘরে আছো সেই মেঝেতে যদি তুমি হাঁটো, বা একটা পিঁপড়ে হেঁটে চলে যায়, বা কোনো কিছু হেঁটে চলে যায়, সেইটা কি হবে? সেটা টু ডাইমেনশনাল মোশন হবে। আর থ্রি ডাইমেনশনাল মোশন কী বলো তো? ধরো তোমার ওই ঘরের মধ্যে একটা মাছি বা মশা উড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তুমিও উড়ে চলে যেতে পারো, 11-এর রেজাল্ট, 10-এর রেজাল্ট তো বেরিয়ে গেছে, পাখা তো তোমারও গজিয়ে গেছে, উঠতে তুমিও পারো, ক্লাসের রুমের মধ্যে উড়ে বেড়াচ্ছ, যে তাড়াতাড়ি পাখাটা ভেঙে যাবে ততই ভালো। যাই হোক, তা এই হলো ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশনাল মোশন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। তা আমাদের এই চ্যাপ্টারের নাম যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশন, তাহলে আমরা কি পড়ব? একমাত্রিক গতি পড়ব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। 1D 1D নিয়ে খুব একটা কাজ নেই, 1D 2D 3D ব্যাপারটা বুঝে গেছো। বুঝতে পেরেছো? 3D মোশনটা বুঝতে পেরেছো তো? আরে যদি কেউ উড়ে চলে যায়, হ্যাঁ, তুমি ঘরের মধ্যে একটা জায়গায় উঠছো, ধরে রাখো এখানে উড়ে চলে যাচ্ছ, এই মোশনটা অবশ্যই 3D মোশন তো, হ্যাঁ। মেঝের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছ, এটা 2D মোশন, ঠিক আছে। একটা ঘরের একটা সাইড বরাবর সোজা হেঁটে চলে আসছো, এটা 1D মোশন। তাহলে এক সাইডে হাঁটাটা 1D, মেঝেতে হাঁটাটা 2D, আর উড়ে যাওয়াটা 3D। ক্লিয়ার? এইবার দেখো, স্থিতি কী জিনিস, গতি কী জিনিস আগে জানতে হবে, ঠিক আছে। স্থিতি আর গতি, আমি সাপোজ ধরো একটা চেয়ার নিয়ে এসে এখানে বসলাম, ঠিক আছে, আমি বসে পড়েছি, কোথায় বসে আছি? ধরো চেয়ারে বসে আছি, তাহলে আমি স্থির আছি না গতিশীল আছি? বলো। হ্যাঁ, অবভিয়াসলি আমি অবশ্যই স্থির আছি। তুমি তোমার বাড়ির পাশে যে গাছগুলো দেখতে পাও, ওই গাছগুলো ধরো সাপোজ এখন 12টা বাজে, আমি ধরে নিলাম 12টা বাজে, তুমি একটু কাজ করে আসো, একটা সময় আছো, ওই গাছটা কি সরে চলে যায় না তো, সেইখানেই থাকে, হ্যাঁ। তুমি তারপরে রাতে 8-7টার সময় দেখছো, তখনও ওখানে স্থির আছে। যখনই দেখো ওই গাছটা সবসময় ওখানে স্থির আছে, মানে এই গাছটা অল টাইম স্থিরই থাকে। ক্লিয়ার? গাছ একটা স্থির, ঘর বাড়ি এগুলো কি স্থির তো, কারণ কি ঘর চেঞ্জ হয় না সময়ের সাপেক্ষে, তাই এটা স্থির। তাহলে স্থির কাকে বলে? বা এই রাস্তাটা দেখবে, তোমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে, তুমি বাড়িতে রাতেতে ঘুমালে সকালে দেখবে কি রাস্তাটা অন্য জায়গায় চলে গেছে, যায় না তো, কারণ রাস্তাটা স্থির ওখানেই থাকে, ঠিক আছে। তাহলে স্থির জিনিস কাকে বলে? অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে কোনো জিনিস যদি পরিবর্তন না হয়, তাকে আমরা স্থির বলবো বা স্থিতি বলবো। আর বুঝতে পেরেছো? যেমন ঘর বাড়ি, আমি বসেছিলাম তখন, আমি গাছপালা এগুলো সব স্থির, পাহাড় পর্বত এগুলো সব স্থির, হ্যাঁ। তারপরে আমি নিজে বসে থাকলেও স্থির, তুমি ঘুমিয়ে থাকলেও শুয়ে থাকলাম, এগুলো সব স্থির অবস্থায় আছে। গতিশীল কাকে বলে বলো তো? গতিশীল মানে কি? মানে গতিশীল আছে, সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন করছে সময়ের সাপেক্ষে। আমি যদি এক্ষুনি এইভাবে যাই, তাহলে নিশ্চয়ই এটা গতিশীল, ঠিক আছে, এটা গতিশীল। ট্রেন চলে যাচ্ছে, গতিশীল। বাস চলে যাচ্ছে, গতিশীল, ঠিক আছে। তুমি সাইকেল চালিয়ে চলে যাচ্ছ, এটা গতিশীল, তাই তো। তার পাখি উড়ে চলে যাচ্ছে, গতিশীল। বিমান দেখছো উড়ে চলে যাচ্ছে, এগুলো গতিশীল। তার মানে কারণ গতিশীল, কেন এরা গতিশীল? সময়ের সাপেক্ষে এরা স্থান পরিবর্তন করছে। যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে, তাহলে আমরা তাকে গতিশীল বস্তু বলবো বা গতি বলবো। কিন্তু একটা কথা ভেবে দেখো, পৃথিবী না সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে? অবভিয়াসলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, জানো তো। তা পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী নিজেই তো গতিশীল। তাহলে পৃথিবীর ওপরে এই যে গাছ, এই যে ঘরবাড়ি, রাস্তাঘাট, এগুলো কি পৃথিবীর সঙ্গেই তো ঘুরছে? তাহলে কি করে এগুলো স্থির হলো? বুঝতে পারছো?
তার মানে পৃথিবীর ওপরে সবাই তো গতিশীল। এই পাহাড় দেখতে পাচ্ছি আমি, পাহাড় স্থির, কিন্তু অ্যাকচুয়ালি পাহাড় স্থির না, পৃথিবী যেহেতু গতিশীল। এই তোমার পৃথিবীর সঙ্গে অবস্থিত সমস্ত জিনিস, পাহাড় পর্বত গাছপালা রাস্তাঘাট ঘর বাড়ি সবাই গতিশীল। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে স্থির কে? সবাই তো গতিশীল হয়ে গেল। সূর্য স্থির একদম, তাই তো? সূর্য স্থির, কারণ কি সূর্য দাঁড়িয়ে আছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে 100% সূর্য স্থির। এবার দেখ, জানো কি তুমি সূর্যের চারিদিকে কে ঘুরছে? বুধ শুক্র পৃথিবী মঙ্গল সমস্ত গ্রহগুলো ঘুরছে, ক্লিয়ার? এবার সূর্য সহ যে সৌরমণ্ডলটা আছে না, সে আমাদের যে গ্যালাক্সি আছে, গ্যালাক্সি, ওই গ্যালাক্সির চারিদিকে, গ্যালাক্সির মধ্যে ঘুরছে এইরকম করে, জানো? সূর্য সহ সমস্ত নক্ষত্রগুলো এরকম করে ঘুরছে, সমস্ত গ্রহগুলো, সূর্য সহ সমস্ত গ্রহগুলো এইভাবে ঘুরছে। কোথায় ঘুরছে? আমাদের গ্যালাক্সির মধ্যে এইভাবে ঘুরছে। তাহলে সূর্য কোথায় স্থির হলো? হ্যাঁ, গ্যালাক্সি স্থির। তাহলে এবার এই গ্যালাক্সিগুলো দেখছো, পাশের আর একটা গ্যালাক্সি যদি দেখি, তার সাপেক্ষে এই গ্যালাক্সিটাও গতিশীল, ওই গ্যালাক্সিটা আর একটা গ্যালাক্সির সম্বন্ধে সাপেক্ষে গতিশীল, গ্যালাক্সিগুলোও গতিশীল। এই মহাবিশ্বে না কোনো কিছুই স্থির নেই, সবাই গতিশীল। পৃথিবী গতিশীল, সূর্য গতিশীল, গ্যালাক্সি গতিশীল, সবাই গতিশীল, কেউ স্থির নেই। এই মহাবিশ্বই না এক্সপান্ড হচ্ছে, মানে বড় হচ্ছে অল টাইম। এত ডিটেলসে যাব না, কিন্তু মোটামুটি সবাই গতিশীল। তাহলে বলো, এই পৃথিবীতে স্থির কে? এই পৃথিবী কেন, মহাবিশ্বে স্থির কে? মহাবিশ্বে কেউ স্থির নেই, বুঝতে পারছো? তাহলে এই মহাবিশ্বে স্থিরই যদি কেউ নাকে, চরম স্থির বা পরম স্থির বলে একটা জিনিস আছে। চরম স্থির মানে কি? মানে এ অবশ্য 100% স্থির। এরকম পৃথিবী মহাবিশ্বে কোনো জিনিসই নেই যে 100% স্থির বলতে পারি আমি। সবাইকে, কাউকে আমি স্থির বলতে পারছি না, কারণ পৃথিবী স্থির না, সূর্য স্থির না, কেউ স্থির না। তাহলে এই মহাবিশ্বে স্থির, চরম স্থির বলে বা পরম স্থির বলে কিচ্ছু নেই। এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এবার বলো তো তোমাকে, তাহলে চরম স্থির বলে তো কিচ্ছু নেই, তা চরম গতি বলে কিছু আছে? চরম গতি বা পরম গতি, চরম গতি বা পরম গতি মানে কি? এই বস্তুতে 100% শিওর গতিশীল আছে এরকম? বলো, কিছু বলবে? দেখো, তুমি বলবে যে স্যার পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীও গতিশীল, সূর্য ঘুরছে, সূর্যও গতিশীল, গ্যালাক্সি ঘুরছে, গ্যালাক্সি গতিশীল, সবাই গতিশীল, তাহলে সবাই গতিশীল, সবাই চরম গতিশীল। কিন্তু তা না। আমি যদি এর সাথে একটা কথা বলি যে এই মহাবিশ্বে চরম স্থির বলে কিছু যদি নাই, তাই আমি বলতে পারি চরম স্থির যেহেতু নেই, চরম গতিশীল বস্তুও নেই। এই কথাটা যদি বলি, তুমি মুখস্থ করবে, তুমি ফিল পাবে না, তুমি হয়তো স্যার বলছে মানে মেনেও নেবে। কিন্তু তুমি ভাবো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ট্রেনে চড়েছো তো? এইবার তুমি একটা ট্রেনে বসে আছো, ঠিক আছে? স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তুমি আরও একটা ট্রেন, ধরো আমি এখানে বসে আছি, ক্লিয়ার? আমি কোথায় বসে আছি? ট্রেনে বসে আছি, একটা ট্রেনের মধ্যে বসে আছি। আমার পাশে ওইদিকে আর একটা ট্রেন আছে। এবার একটা ট্রেন আগে ছাড়বে, একটা ট্রেন পরে ছাড়বে। তুমি খুব তাড়াতাড়ি করছো, টাইম দেখছো, আর ওই দিকে তাকিয়ে বসে আছো, ওই দিকে ট্রেনের লোকগুলোকে দেখছো, আর ভাবছো আমার ট্রেনটা যেন আগে ছেড়ে দেয়, আমার ট্রেনটা যেন আগে ছেড়ে দেয়। আমি মনে ভাবছো, দিয়ে একটু পরে দেখছো, আরে শান্তি, আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে। তুমি একটু পরে দেখছো ট্রেনটা ছেড়ে দিয়েছে, তুমি যাচ্ছ। তাহলে হঠাৎ করে প্ল্যাটফর্মে তাকিয়ে দেখলে, আরে প্ল্যাটফর্মের সাপেক্ষে আমি তো স্থির আছি, আমি তো চুপ করে বসে আছি। তারপর দেখলে আরে প্ল্যাটফর্মের সাপেক্ষে আমার ট্রেন চলছেই না, মানে প্ল্যাটফর্ম আছে, আমিও ওখানে বসে আছি, মানে কি ট্রেন চলছে না। তারপরে একটু দেখলে, আরে ট্রেনটা বেরিয়ে চলে গেল। হয়তো আরে ব্যাপারটা হলো, তুমি ওই ট্রেনটা গতিশীল ছিল, ওই গতিশীল ট্রেনটাকে দেখে তুমি বুঝতে পারছো না তুমি স্থির অবস্থায় আছো না তুমি গতিশীল অবস্থায় আছো। আমি স্থির আছি না আমি গতিশীল আছি, আমাকে জানার জন্য বা আমাকে বোঝার জন্য আমাকে অবশ্যই একটা স্থির বস্তুকে দেখতে হবে। এখানে স্টেশনটা হলো স্থির বস্তু, চরম স্থির, এক্ষেত্রে চরম স্থির পৃথিবীর ওপরে। তা ওই জিনিসটা একটা চরম স্থির তো না, যাই হোক স্থির, ওই বস্তুটা স্থির। তাই ওই স্থির বস্তুটাকে দেখে আমি নিজেকে বলতে পারছি যে আমি স্থির আছি না গতিশীল আছি। ওই পাশের ট্রেনটাকে দেখে আমি কিন্তু বলতে পারছিলাম না যে ওই ট্রেন আমি স্থির আছি না গতিশীল আছি। বুঝতে পারছো ব্যাপারটা? তা অ্যাকচুয়ালি আমি স্থির না আমি গতিশীল অবশ্যই আমাকে একটা স্থির বস্তু সাপেক্ষে বলতে হবে। যদি স্থিরই না পাই আমি বলবো কী করে আমি গতিশীল না স্থির? তা বুঝতে পারছো না?
ধরো তুমি মহাকাশে শূন্যে আছো, চারিদিকে কিছু দেখতে পাচ্ছ না, ফাঁকা একবারে, ঠিক আছে, তুমি আছো এরকম করে বসে আছো এরকম করে, এবার পাশ থেকে দেখছি একটা জিনিস চলে গেল এরকম করে, তুমি ভেবে নিলে আরে আমি তো স্থির আছি, ও চলে গেল, এটাই ভাবতে পারো। এবার ভাববো যে ওই জিনিসটা স্থির ছিল আর তুমি আস্তে আস্তে চলে যাচ্ছ, বুঝতে পারবে না, ওখানে বাতাস নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, তুমি মোশনে আছো না, তুমি স্থির আছো, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে কি হচ্ছে, সাপোজ তুমি এইটা স্থিরই ছিল, তুমিই চলে গেলে, বুঝতে পারছো, এইখানেই আছে ধরো, তুমি এরকম করে চলে গেলে, তুমি বুঝতে পারবে না কে গতিশীল কে স্থির। তাহলে পৃথিবীর এই মহাবিশ্বে চরম স্থির বলে যেহেতু কিছু নেই, চরম গতিশীল বলে বস্তু বলেও কিছু নেই। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে? হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার তো? এবার দেখো নির্দেশতন্ত্র, হেডিং দাও। হ্যাঁ, তাহলে কি হলো, চরম স্থির নেই, চরম গতিশীল নেই, নির্দেশতন্ত্র। আচ্ছা, নির্দেশতন্ত্র কি জিনিস? আচ্ছা, নির্দেশতন্ত্রের ইংরাজি কি জানো? রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, রেফারেন্স ফ্রেম। এবার একটু একটু মাথায় আসছে রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। সাপোজ তোমার বাড়ি কোন একটা স্কুলের পাশে, স্কুলের কাছাকাছি, তুমি কি বলবে? হ্যাঁ, আমার বাড়ি, কাউকে যদি বলো, তুমি বলো হ্যাঁ, কারোর রাস্তায় দেখা হয়েছে, যে তোমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, তুমি কি বলবে? যে এই যে স্কুল আছে, ওই যে স্কুলটা আছে, সেই স্কুলের একদম উত্তর দিকে বা পূর্ব দিকে যেখানেই হোক, এই পাশেই বাড়ি, বা এই স্কুল থেকে 2 মিনিটের রাস্তা, এরকম বলো তো। সাপোজ, বা তোমার বাড়ি হলো কোনো মন্দিরের বা মসজিদের ঠিক পাশে, তখন তুমি বলবে আরে আমার বাড়ি তো সেই মসজিদটা আছে না ওইখানে, ওই পাড়াতে মসজিদ আছে না, মসজিদের পাশে, বা মন্দির আছে না, মন্দিরের ঠিক পাশেই বাড়ি, বা মন্দিরের সামনে বাড়ি, বা মন্দিরের পিছনে বাড়ি, এরকম কিছু বলো তো। এই যে স্কুলের কথা বললে, এই স্কুলটা হলো একটা নির্দেশতন্ত্র, মানে এর সাপেক্ষে বা রেফারেন্স ফ্রেম, মানে এর রেফারেন্সে তুমি বলছো তোমার বাড়ি কোথায়, বা এই মন্দিরের সাপেক্ষে তুমি বলছো তোমার বাড়ি কোথায়, বা এই স্কুলের স্কুল তো বলিনি, মন্দির আর মসজিদের সাপেক্ষে তুমি বলছো বাড়ি কোথায়। সাপোজ তুমি কোথাও ঘুরতে গেছো, রাস্তায় আছো, তুমি ফোন করলে, ধরো তুমি স্কুলের ভেতরে আছো, ধরো স্কুলের ভেতরে ফোন অ্যালাউ আছে তো আমি জানি না, যাই হোক, নেই ধরো, হ্যাঁ আছে ধরো, আর এখন তো সরকারি টাকা দিচ্ছে তোমাদেরকে ফোন কেনার জন্য, ঠিক আছে, আর কি বলবো, ঠিক আছে, তুমি ফোন না কিনলে আবার ক্লাসই বা কী করে দেখবে, তখন বলবে স্যার ফোনের জন্যই তো আপনার ক্লাসটা দেখতে পাচ্ছি, যাই হোক আসো, তা তোমরা ফোন কিনো, ক্লাস দেখো, তাহলে হবে। কিন্তু ফোনে বেশিরভাগ টাইম ইউটিউবে ভুলভাল জিনিস, অবশ্যই পড়াশোনা দেখো, কাজে দেবে, ইউটিউব দেখো, কাজে দেবে, ইউটিউবে কোনো টাইম নষ্ট হয় না, হয় কোথায় তোমাদের শর্টস একবার শুরু করবে, চলছে 1 ঘন্টা ক্লাস দেখতে খুব কষ্ট হয়, শর্টস দেখতে কোনো ব্যাপার নেই, চলছে শর্টস। তারপরে কি এখন তো ছেলেবেলে সব মাথায় ভূত চাপে ইনস্টাগ্রাম স্ক্রোল করছে আর একবারে টাইম নষ্ট করছে, ফেসবুক তো আছে, ফেসবুক এই আরও তো আছে, সব মাথায় সব গেমগুলো নাম জানি না, সব গেমের ভূত উঠে যায়, সারাদিন গেম খেলে। আমার একটা স্টুডেন্ট ছিল, কি বলবো, সে এত গেমের নেশা, সেই কী সব হয়, ইন্ডিয়াতে র্যাঙ্কিংয়ে আছে সে, আবার এমন, মানে বুঝতে পারছো তার পড়াশোনাও কী হবে, বুঝতে পারছো তো। থাক, আর এইসব বলে তোমাকে উৎসাহ করছি না আমি, ঠিক আছে, এইসব গেম টেম খেলো না, হ্যাঁ। যাই হোক, কি বলছিলাম ভুলে গেছি তো। নির্দেশতন্ত্র হয়ে গেছে, ফোন হয়ে গেছে, নির্দেশতন্ত্র। আচ্ছা, তুমি ধরো স্কুলে আছো, স্কুলের মধ্যে তোমার কেউ একজন তোমাকে ফোন করেছে, আচ্ছা তুই কোথায় আছিস, তুমি বলবে কি হ্যাঁ আমি তো স্কুলের ভিতরে আছি, তাহলে নির্দেশতন্ত্র কি স্কুল। হ্যাঁ, ধরো স্কুলের ভিতরে নেই, টিফিনের সময় ফোন করেছে, তুমি স্কুলের পাশে একটা দোকানে আছো, তুমি বলবে কি হ্যাঁ আমি তো ওই স্কুলের পাশে সেই দোকানটা আছে না যেখানে ওই ঝালমুড়ি পাওয়া যায়, আমি ওই দোকানে ঝালমুড়ি কিনছি, হয়ে গেল। তার রেফারেন্স ফ্রেম কি, ওই স্কুলের পাশে একটা দোকান আছে, সেখানে তুমি আছো, এইরকম, বুঝতে পারছো তো। এবার রেফারেন্স ফ্রেম বুঝতে পারছো, তার রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র কী জিনিস বুঝে গেছো। নির্দেশতন্ত্র ছাড়া আমাদের খুব প্রবলেম, আমি আমার জায়গায় অ্যাকুরেট বলতে পারবো না। তুমি ডেলিভারি বয় তোমার মাল নিতে এসেছে, তুমি কি বলবে এই স্কুলটা আছে না স্কুলের পাশে, বা ওই মোবাইল টাওয়ারটা আছে না মোবাইল টাওয়ারের পাশে আমার বাড়ি, তাহলে কি হচ্ছে বুঝে যাবে যে ওই মোবাইল টাওয়ার, আচ্ছা ওইখানে, তা এইরকম ব্যাপার। রেফারেন্স ফ্রেম ছাড়া তোমার সব কিছুই হিসাব করা কঠিন হয়ে যায়। এবার আচ্ছা,
আমাকে কে বলে দিয়েছে যে ওই স্কুলের পাশেই আমার বাড়ি বলতে হবে? স্কুলের পাশে একটা বিশাল বড় টাওয়ার আছে ধরে নাও, তখন আমি বলতে পারি না এই টাওয়ারের পাশে বাড়ি আমার? বলতেই পারি। ধরো যেটা আমার সুবিধা হবে আমি সেইটাকে নির্দিষ্ট করবো। আমার ধরো স্কুলের পাশে স্কুল আছে, স্কুলের ধরো 4টে বাড়ি পড়ে 5-10টা বাড়ি পড়ে আমার বাড়ি, স্কুলের 10টা বাড়ি পড়ে আমার বাড়ি, আর তার পাশেই একটা মন্দির আছে, তা মন্দিরের পাশে আমার বাড়ি হচ্ছে। আমার কোনো সময় মনে হতে পারে স্কুলটা সাপেক্ষে আমি বলতে পারি যে স্কুলের থেকে 10টা বাড়ি পড়ে আমার বাড়ি, কোনো সময় বলতে পারি মন্দিরের পাশে আমার বাড়ি, বা কোনো সময় বলতে পারি মসজিদ আছে ওখানে, ধরো মসজিদের পাশে আমার বাড়ি, ঠিক আছে? তা আমার যখন যেটা সুবিধা হবে আমি তখন তাকে বলবো। কেউ ধরো স্কুলই চিনে না, তাকে কি বলবো? মন্দিরের পাশে বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, মানে যখন আমার যেটা সুবিধা হবে সেটাই আমার নির্দেশতন্ত্র আমি ধরবো। ক্লিয়ার? বোঝা গেছে? তারপরে সুবিধা যেটা আমার সুবিধা হবে, মানে তোমাকে বোঝানোর জন্য একটা ডেলিভারি বয় এসেছে, তোমাকে ফোন করলো, আচ্ছা আমি ডেলিভারি জিনিসটা দেবো, তুমি কোথায় আছো? তুমি বললে যে ওই মন্দিরের স্কুলের পাশে, স্কুলটা দেখা যাচ্ছে তোমার বাড়ি থেকে একটু দূরে, তোমার তো প্রবলেম হচ্ছে। তখন বললো আচ্ছা আচ্ছা ওইখানে একটা তোমার দোকান আছে না, সেই দোকানটাকে চিনো? বলবে হ্যাঁ, আমি যদি তোমার ফ্লিপকার্ট ডেলিভারি বয়টা বা অ্যামাজন ডেলিভারি বয়টা চিনে, তাহলে তার ক্ষেত্রে ওইটা সুবিধা, সেই দোকানটা যে দোকানটা ও চিনে, ঠিক আছে? হয়তো ও মন্দিরটা চিনে না, স্কুলটা চিনে না, ধরে নাও, তখন তোমার কাছে যে সুবিধা, তাই সুবিধাজনক যে কোনো জিনিসকে আমি নির্দেশতন্ত্র হিসাবে ধরতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আজকে অনেকটা না থিওরি টাইপের, গল্প টাইপের, এরপরে আছে অবশ্যই অনেকটা জিনিস, তা নির্দেশতন্ত্র ভাগ কটা। তা এবার দেখো, তুমি নির্দেশতন্ত্রের সাপেক্ষে তুমি নিজেকে কি এক সময় গতিশীল বলতে পারো, কোনো সময় স্থিতিশীলও বলতে পারো। এরকম কীরকম ব্যাপারটা বুঝতে পারছো না? ব্যাপারটা বুঝতে পারছো না, আমি জানি বুঝতে পারছো না। দেখো, তুমি ধরো গাছের কথা বলছো, একটা গাছ। অ্যাকচুয়ালি আমরা পৃথিবীর ওপরে না সমস্ত জিনিস আলোচনা করার জন্য সে স্থির আছে না গতিশীল আছে বলার জন্য আমরা পৃথিবীকে বা ভূপৃষ্ঠকে স্থির বলে মনে করে নিই, ঠিক আছে? বা পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরে নিই। এবার পৃথিবীর সাপেক্ষে আমি যদি দৌড়ে বেড়াই, বা হেঁটে যাই, ব্যাক সাইডে আমি হাঁটি, জানো তো তোমার মতো, তার সোজা হেঁটে যাচ্ছি, যেভাবে হেঁটে যাই, এবার পৃথিবীকে আমি স্থির বলছি, পৃথিবীর সাপেক্ষে আমি গতিশীল, এই কথাটা বলছি। ক্লিয়ার? আমি এই চুপ করে চেয়ারে বসে পড়লাম, শুয়ে পড়লাম, পৃথিবীর সাপেক্ষে আমি কি স্থির, এইটা হলো ব্যাপার। পৃথিবীকে আমি নির্দেশতন্ত্র ধরছি। এবার যদি পৃথিবীর আলোচনা করি, মানে পৃথিবী স্থির আছে না গতিশীল আছে, তখন আমি সূর্যকে রেফারেন্স ফ্রেম ধরবো। সূর্য স্থির আছে, তার সাপেক্ষে পৃথিবীর গতিকে আলোচনা করব। বোঝা যাচ্ছে? আমি এবার ভাবো, মানে আমার যেটা সুবিধা সেটাই ধরবো। এবার ভাবো, যখন আমি পৃথিবীকে নির্দেশতন্ত্র স্থির ধরলাম, মানে পৃথিবীকে আমি নির্দেশতন্ত্র ধরলাম, তখন আমি যখন বসে আছি চেয়ারে, তখন আমি স্থির, কারণ পৃথিবীর সাপেক্ষে আমি স্থির। আবার আমি আমার কথা যখন সূর্যের সাপেক্ষে বলছি, যেহেতু পৃথিবী টোটালি ঘুরছে, তা পৃথিবীর ওপরে আমি চেয়ারে বসে থাকলে আমিও তো ঘুরছি, তাহলে সূর্যের সাপেক্ষে আমি আবার গতিশীল। বোঝা যাচ্ছে? মানে আমার নির্দেশতন্ত্র আমি কাকে ধরবো তার উপর ডিপেন্ড করবে আমি স্থির না আমি গতিশীল। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, এখন তো ক্লিয়ার তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই কথাটা বলতে পারি না যে স্থিতি আর গতি আপেক্ষিক? বলতে পারি না স্থিতি গতি আপেক্ষিক? বুঝতে পারছো তো? দেখো, স্থিতি আমি যদি বলি আমি চেয়ারে বসে আছি, পৃথিবীকে যদি আমি নির্দেশতন্ত্র ধরি আমি স্থির হয়ে গেলাম, আমি সূর্যকে নির্দেশতন্ত্র ধরি আমি গতিশীল হয়ে গেলাম, তাহলে স্থির গতিশীল আমি বলতেই পারবো না। অ্যাকচুয়ালি এটা আপেক্ষিক, আমি কার সাপেক্ষে বলছি সেইটা হলো ব্যাপার। আপেক্ষিক মানে জানো তো? আপেক্ষিক, হ্যাঁ, আপেক্ষিক মানে বলতে কোনো জিনিসের সাপেক্ষে তুমি বলতে পারবে এই জিনিসটা ছোট না বড়। বুঝতে পারছো তো? আমার হাইট ছোট না বড়, আমি সত্যিই ছোট, তা আমি আফ্রিকার মানুষের সঙ্গে তুলনা করলে সত্যি আমি ছোট। তারপরে আবার কি চীনের মানুষের সঙ্গে তুলনা করলে আমি হাইট বড়। তারপরে আবার কি পিঁপড়ের সঙ্গে আমার হাইটের তুলনা করলে আরে আমি তো বিশাল লম্বা, বিশাল বড়। আপেক্ষিক অ্যাকচুয়ালি, বড় ছোট, ফর্সা কালো, কে ফর্সা? আমি ফর্সা না কালো? আমি তো অবশ্যই কালো, কিন্তু কার সাপেক্ষে? হ্যাঁ, আমি ধরো আফ্রিকার একটা মানুষ নিচ্ছি, তার সাপেক্ষে আমি হয়তো ফর্সা। হ্যাঁ, আমি ইংল্যান্ডের মানুষ নিচ্ছি, তার সাপেক্ষে আমি কালো। এটা আপেক্ষিক জিনিস। সেরকমই স্থির কোনটা, গতিশীল কোনটা, সেটাও আপেক্ষিক। আমি কার সাপেক্ষে আমাকে তুলনা করছি সেটার উপর ডিপেন্ড করবে আমি স্থির না গতিশীল। তাহলে স্থিতি বা গতি বা স্থিতিশীল বস্তু বা গতিশীল বস্তু কি বলবো আমরা? অ্যাকচুয়ালি নেই, বাস্তবে কিছুই বলতে পারবো না, সবই আপেক্ষিক। এবং তো ক্লিয়ার? এবার হয়ে গেছে তো? ঠিক আছে, এইবার ক্লিয়ার তো? ঠিক আছে, পড়াশোনা করছো না?
টাইম পাস শুধু। 11কে খুব ভালো করে পড়বে, বুঝলে তো? 11 একদমই ফাঁকি মারবে না। 11 যদি ফাঁকি মারো না, তাহলে ভবিষ্যতে খুব কষ্ট আছে, কারণ 11-এর উপর ডিপেন্ড করেই তুমি না নিট, জেই বা যে কোনো এন্ট্রান্স এক্সাম, বা তুমি বিএসসি নার্সিং করতে পারো, এনডিএ করতে পারো, তোমার মার্চেন্ট নেভি করতে পারো, এয়ারফোর্স করতে পারো, বিভিন্ন জিনিস আছে, এরপরেও অনেক জিনিস আছে, তুমি সমস্ত জায়গায় যেতে পারবে। কিন্তু তোমার 11 যদি না থাকে, 11-এ যদি কনসেপ্ট না থাকে, 11-এ যদি ক্লিয়ারিটি না থাকে, কিচ্ছু যাবে না, কোথাও যেতে পারবে না। শুধু 12 পরে কিচ্ছু হয় না, 12-এর মার্কস নিয়ে তুমি ওই ধুয়ে জল খাওয়ার মতো ব্যাপার হবে, আর কিছু লাভ হবে না। যাই হোক, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কোশ্চিন করে যেতে হবে, যাতে আমি এন্ট্রান্স এক্সামগুলোতে কিছু করতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, এবার তো ক্লিয়ার তো? এবার নির্দেশতন্ত্রকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিতীয় হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, আর তৃতীয় হলো 3 মাত্রিক নির্দেশতন্ত্র। ক্লিয়ার? ফার্স্টে হেডিং দিচ্ছি 1D নির্দেশতন্ত্র বা একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক দেখো, আমরা 1 ডাইমেনশনাল মোশন পড়েছি। এই যে রডটাকে মনে আছে তো, এই রডটা জং ধরা রড, তা এর ওপরে যখন তুমি হেঁটে চলে যাচ্ছ নাচতে নাচতে, খুব সুন্দর, কারণ তুমি তো ভালো জিমনাস্টিক পারো, এর উপর দিয়ে চলে যাচ্ছ, এই মোশনটাকে কি বলছিলাম? 1 ডাইমেনশনাল মোশন। তো তাহলে এর কথাটাই বলি। দেখো, এই যে একটা রড আছে, ঠিক আছে, এর ওপরে তুমি যদি হেঁটে চলে যাও, ঠিক আছে, কোনো এক সময় এইখানে আছো, বলো, তা তোমার এই অবস্থান বোঝানোর জন্য আমার কটা স্থানাঙ্ক লাগবে? স্থানাঙ্ক মানে তা আগে বুঝলি, ধরো এইটা ও, ঠিক আছে, আর এই দিক বরাবর হেঁটে চলে যাচ্ছ, তো ও এক্স ধরে নিলাম, মানে এক্স অ্যাক্সিস ধরে নিলাম। ক্লিয়ার? একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এবার এখানে তাহলে তোমার অবস্থান কত? 0, আর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, এরকম 8 ঘর, এরকম ধরবো আমি। এবার বলো তোমার পজিশন কত? 1, 2, 3, 4, 5। তোমার পজিশন জাস্ট 5 বললে হয়ে যাবে। মানে কি মূল অবস্থা, এটাকে মূল অবস্থা বলা হয়। মূল অবস্থা থেকে তোমার পজিশন কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তার মানে এক্স, শুধু এক্স ইকুয়াল টু 5 বললে হয়ে যাবে। তুমি ধরো এখানে আছো, কোনো সময় এখানে আছো, এই যে তুমি, হ্যাঁ, সুন্দর, তোমার দুটো চোখ আছে, চোখটা দেখতে হবে না, মুখ আছে, চুল আছে না, স্পাইক করেছো চুলে, হ্যাঁ, স্পাইক, হেভি না? তা তুমি এইখানে আছো, ধরো তোমার পজিশন বলার জন্য কোথায়? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, জাস্ট 8, এক্স ইকুয়াল টু 8 বললে হয়ে গেল তোমার পজিশন। দেখতে পাচ্ছ লেখাটাও, এক্স লেখাটাও, বাহ, আমি তো মনে হচ্ছে, যাই হোক, এক্স ইকুয়াল টু 8। এরকম জাস্ট একটাই কোঅর্ডিনেট, একটাই স্থানাঙ্ক লাগবে আমার 1 ডাইমেনশনাল মোশন বা 1D মোশন বা একমাত্রিক গতি বোঝানোর জন্য। আর এইটা হলো ও এক্স হলো একটা নির্দেশতন্ত্র, যে ও হলো, ও পয়েন্ট হলো মূল অবস্থা, মূল বিন্দু, ঠিক আছে? এবং তো ক্লিয়ার? এবার দেখো 2 ডাইমেনশনাল, কি বলছে? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বা 2D। এটা কি ছিল? 1D নির্দেশতন্ত্র বা 2D নির্দেশতন্ত্র, ঠিক আছে। 2Dর ক্ষেত্রে 2D মোশন কীরকম ছিল? ধরো এই তুমি মেঝের ওপরে হেঁটে চলে যাচ্ছ, ঠিক আছে, এইটা, ঠিক আছে, মেঝের ওপরে হেঁটে চলে যাচ্ছ, ঠিক আছে, তুমি এই 1D, এইটা ধরো, হ্যাঁ, দেখতে পাচ্ছ তো, এইটা ধরো তোমার ঘরের মেঝে, ঠিক আছে, এটা হলো তোমার ঘরের মেঝে, ঠিক আছে। এইবার তুমি কোনো একটা জায়গায় আছো, এইখানে আছো, ঠিক আছে, এইখানে বসে আছো তুমি, এই মেঝে, এটা মেঝে, মানে বুঝতে পারছো? 2D, এই মেঝেটাকে আমি এইভাবে দেওয়ালে ছাঁটিয়ে দিয়েছি, ঠিক আছে, বা তুমি ধরো এইটা এই বোর্ডের তল, ঠিক আছে, এখানে একটা পিঁপড়ে হেঁটে চলে যাচ্ছে, এটা ভাবতে পারো, পিঁপড়ে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো সময় পিঁপড়েটা এইখানে আছে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই পিঁপড়ের অবস্থান বোঝানোর জন্য আমার কটা কি লাগবে বলো তো? দেখো, এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি আর এইটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, ঠিক আছে, তাহলে এখানে এইটা মূল বিন্দু, এখানে যেমন মূল বিন্দু ছিল, এখানে মূল বিন্দু আছে, এটা এক্স অ্যাক্সিস মানে এইটা, ওয়াই অ্যাক্সিস এটা, ঠিক আছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10, 11 এরকম থাক। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর ধর, ঠিক আছে। এই পজিশন বোঝানোর জন্য দেখবো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর,
তাহলে 4 হয়ে গেল, এখানে 4, আর এই ওপর দিকে কত ঘর হচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5। এইটুকুনি বললে আমার এই বিন্দুর পজিশন বলা যাবে বা পিঁপড়ের পজিশনটা বলা যাবে। পিঁপড়ে ধরো হাঁটতে 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 এইখানে পৌঁছে গেছে, বলো এবার পিঁপড়ের অবস্থান কত? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর, 10 ঘরে মোটামুটি মিলে যাচ্ছে, ঠিক আছে 10 ঘর। আর এইদিকে কত হচ্ছে, ধরো এইখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 10টা লিখে দিই আগে, 10টা আগে লিখে দিই, 10 ঘর হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘরে মিলে গেছে। আর এইটা কত, এরকম 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 7 ঘর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যে কোনো এক জায়গায় পজিশন করার জন্য একটা এক্স এর মান বলবো আর একটা ওয়াই বলবো। এখানে কি বলবো, এক্স বলবো আর ওয়াই বলবো, বুঝতে পারছো? এক্স আর ওয়াই বললে হয়ে যাবে কোনো একটা জায়গায় পিঁপড়েটার অবস্থান, বোঝা যাচ্ছে? এক্স আর ওয়াই, ঠিক আছে, বা এটা বোর্ডের তল, বুঝতে পারছো? যে কোনো জায়গায় এক্স আর ওয়াই বললে হয়ে যাবে, এবং ঠিক আছে। এবার তুমি যদি ধরো, এবার ক্লিয়ার তো? ধরো এখানে মুছে দিলাম, থাকবে? থাকবে? হ্যাঁ মুছেই দিলাম। যাও, এখানে এক্স কমা ওয়াই ছিল তো, এক্স কমা ওয়াই তো ছিল তো। ধরো এইখান থেকে এর দূরত্বটা যদি আর বলি, ঠিক আছে, এই আর ইকুয়াল টু কত বার করতে পারবো? করতে পারবো না? দেখো এই দেখো, এই যে এটাকে এই দৈর্ঘ্যটা কত, এটা কত, এটা এক্স ঘর না, এটা এক্স না, আর এই যে এর দৈর্ঘ্যটা এটা ওয়াই ঘর বা এটা ওয়াই, বলতে পারি না এটা? ঠিক আছে, বলতে পারি তো। তাহলে এইদিকে লিখছি, হ্যাঁ, তাহলে এই যে এইটা 90 ডিগ্রি না, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছ, এটা ধরো পি, হ্যাঁ, এটা ধরো এ ধরলাম, এটা এ আর এটা বি। তাহলে এই যে ত্রিভুজ পাচ্ছ, কি ত্রিভুজ পাচ্ছ? ত্রিভুজ ও এ বি, এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দেখো অতিভুজকে, দেখো লম্ব 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মানে এটা অতিভুজকে আর এ স্কোয়ার সমান কি হচ্ছে, দেখো অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব, বুঝতে পারছো না? অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে কোনো একটা লম্বা একটা ভূমি, বুঝতে পারছো তো? এই যে ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। লম্ব কি, তাহলে ওয়াই স্কোয়ার, ভূমি কি এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। আবার এইটা যদি থিটা হয়, ঠিক আছে, থিটা এবার ভালো বুঝতে পারবে। দেখো থিটা যদি হয়, থিটার অপোজিটটা লম্ব হয়, তাহলে লম্ব স্কোয়ার, ঠিক আছে, বাই ভূমি স্কোয়ার। আর এই অতিভুজের স্কোয়ার, অতি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। লম্বকে সূক্ষ্মকোণের অপোজিটটা লম্ব মানে ওয়াই স্কোয়ার, ভূমিকে সূক্ষ্মকোণের অপোজিটটা যে লম্ব হয় 90 ডিগ্রির সঙ্গে, এটা আছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আর অতিভুজকে এটা হলো আর স্কোয়ার ইকুয়াল টু এটা, ঠিক আছে। এই যে পেলাম, এবার তো ক্লিয়ার তো? দেখো ভালো করে দেখে নাও, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো ফাই করলাম তো, ট্যান ফাই ইকুয়াল টু কত বার করতে পারবো? ট্যান ফাই করে নি, থিটা করেছি, আচ্ছা থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কী বললো তো, লম্বকে লম্ব ওয়াই বাই ভূমিকে এক্স, এটা বার করতে পারবো। এর মধ্যে ক্লিয়ার? দেখে নাও ভালো করে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, 2 ডাইমেনশনাল মোশন। তোমরা তুলে নাও, খাতায় নোট করে নাও, জানি খাতায় নোট করছো তোমরা খুব ভালো করে, সাদা কালি দিয়ে, সাদা খাতায় সাদা কালি দিয়ে নোট করছো আমি জানি, তা নোট করে নাও, স্ক্রিনশট মারছো তাই তো, ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার ভাবো ত্রিমাত্রিক গতি, এটা মুছে দেবো না, এটা থাক, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার সাপোজ ধরো এটা থাক, এটাও থাক, ঠিক আছে, এটাও থাক, ঠিক আছে। এখানে হেডিং দিলাম ত্রিমাত্রিক গতি। থাক, মুছে দিই, ভালো করে করি তোমার জন্য। একটু আগে বলেছিলাম ঘরের মেঝে, এটা হলো ঘরের মেঝে, সরি একটু মুছতে হলো, তোমার মূল্যবান টাইম আমি নষ্ট করে দিলাম। তুমি আর একটু শর্টস দেখতে পারতে এই টাইমের মধ্যে, তা মূল্যবান টাইমটা আমার নষ্ট করার জন্য আমি সত্যিই দুঃখিত। তাই
কিচ্ছু বলার নেই স্যার, আপনার চ্যানেল আমি একবারে শেষ করে দেবো। যাই হোক, এই ধরো, রাগ করছো না তো? আসো। তা দেখো, এই যে ধরো একটা ঘরের মেঝে, হ্যাঁ এটা একটা ঘরের মেঝে, ঠিক আছে। ঘরের মেঝেতে তুমি পিঁপড়ে হাঁটছিল, কোনো সময় পিঁপড়ে এখানে আছে, ক্লিয়ার। তাহলে এই দিকটা ধরে নিয়েছিলাম কি এক্স অ্যাক্সিস, এইটা ধরে নিয়েছিলাম কি ওয়াই অ্যাক্সিস। এবার পিঁপড়ের অবস্থান বোঝানোর জন্য কি করেছিলাম, এটা ও বা মূলবিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 থাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এবার দেখো এর পজিশন বলার জন্য আমরা কি করেছিলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ভাবলাম 5 ঘর, এই 5 ঘর হচ্ছে তো এই মোটামুটি এখানে, হ্যাঁ 5 ঘর, তাহলে 5 ঘর হচ্ছে, তাহলে এখানে কি লিখবো 5, তার মানে কি এটা এক্স, আর একটা কি লিখি আমরা ওয়াই লিখি, তাই তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এটাও 5ই হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে 5ই লিখলাম, এটা ওয়াই ঘর। তাহলে এক্স আর ওয়াই মান লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ঠিক আছে, 5 ঘর এই দিকে গেল আর 5 ঘর এই দিকে গেল। প্রথমে কি হলো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর গেল, তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর গেলে এই পজিশনে পৌঁছে যাব, ঠিক আছে। এটা কি মেঝেতে আছে, তুমি ভেবে নাও তোমার মেঝেতে ধরো টালি বসানো আছে, টাইলস, হ্যাঁ টাইলস বসানো আছে, এরকম করে সব ঘর কাটা থাকে না, তুমি 1 ঘর গেলে 2 ঘর গেলে 3 ঘর গেলে 4 ঘর গেলে 5 ঘর গেলে, ওইদিকে সোজা 5 ঘর গেলে, হ্যাঁ এইভাবে 5 ঘর গেলে সোজা, এইভাবে 5 ঘর গেলে, ঠিক আছে। তোমার ঘরের এইভাবে 5 ঘর গেলে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5টা টালি গেলে, ঠিক আছে। তারপরে কি এই দিকে যাচ্ছ, মানে তুমি এই দিকে যাবে, এই করে আবার 5 ঘর গেলে, তাহলে তোমার পজিশন কি হলো, ঘরের মেঝেতে 5.5 পজিশনে আছে, ঠিক আছে তোমার। এবার তুমি তো 10 রেজাল্ট পেয়ে গেছো, মানে তোমার পাখা গজিয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি উঠছো, হ্যাঁ উঠতে যদি 2 ঘর উঠো, ঠিক আছে, তাহলে মেঝে থেকে তুমি ক ঘর উঠলে, 2টো টালির ঘর উঠলে, 2 ঘর উঠলে, 3 ঘর উঠলে, 4 ঘর উঠলে, ঘর বলতে এই বড়ো ঘর বলছি না, ওই টালির যে দৈর্ঘ্যটা আছে অতটা পর্যন্ত, ঠিক আছে। এরকম 1 ঘর 2 ঘর এরকম। এবার এখানে বসে আছো তো, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর ওপরে উঠছো, তাহলে আর একটা জিনিস লিখতে হচ্ছে না তোমাকে, সেটা হলো জেডটা নিচে লিখছি, জেড। ধরো 3 ঘর ওপরে উঠলে, তাহলে 3, বুঝতে পারছো? মানে কি হচ্ছে, তুমি প্রথমে ঘরের মেঝে, তুমি ভাবো নিজের ঘরে বসে আছো, ঠিক আছে, ঘরের একদম কোণে চলে এসেছো, ঠিক আছে। ঘরের কোণ থেকে তুমি কয় ঘর যাচ্ছ, ধরো এক্সে তোমার 5 ঘর গেলে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর চলে গেলে এইদিকে, তারপরে কি হচ্ছে ওয়াই ঘর, 1 ঘর 2 ঘর, তারপরে কি হচ্ছে এইদিকে যাচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর চলে গেলে, ঠিক আছে। তারপরে এখনো মেঝেতে দাঁড়িয়ে আছো, তোমার পজিশন বলার জন্য কি হবে, এক্স কমা ওয়াই বললে হবে। এবার তুমি উঠছো, হ্যাঁ উড়ার জন্য তুমি 1 ঘর ওপরে উঠলে, তাহলে কত হবে 5, ওয়াই 1, তারপরে 2 ঘর উঠলে, তাহলে 5, ঠিক আছে, এরকম করে। তাহলে স্ফেরিক্যালের ছবিটা কীরকম হয় বলো তো, স্ফেরিক্যাল তো না, এটা তোমার 3Dতে 3 মাত্রিক ছবিটা এরকম হয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে এরকম ছবি, ঠিক আছে। এই কোনো একটা জায়গায় আছো, ঠিক আছে, এই পয়েন্টটা ধরো পি পয়েন্টে পজিশন বোঝানো হচ্ছে এক্স ওয়াই জেড, এই 3টে বোঝাতে হচ্ছে। আর এইটা ও বা মূল বিন্দু, এটা যে কোনো একটা জায়গায় এক্স, এটা এক্স করে দাও, হ্যাঁ এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা তোমার জেড অ্যাক্সিস করে দাও, যে কোনো ধরতে পারো, তোমার কোনো ব্যাপার নাই। তার মানে কি হচ্ছে, তুমি এক্সের দিকে কত এসেছো, যো ঘর এসেছো আসবে, তারপর ওয়াইয়ের দিকে তত ঘর যাবে, তারপরে উড়ে যাবে কত, জেড ঘর, ক্লিয়ার, ঠিক আছে। এবার এই পজিশনটা ধরো তুমি মূল বিন্দু থেকে 8 দূরত্ব, ঠিক আছে, 8 দূরত্ব হলেই আর স্কোয়ার সমান, আগে মনে করো আগের বার কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তো এখানে যে জেড আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, ক্লিয়ার, ঠিক আছে। আগের বার যেমন ট্যান ফাই ছিল, ট্যান থিটা ছিল, থিটা এখানেও কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হবে। এবং তো ক্লিয়ার আছে সবাই, দেখো একবার ভালো করে, ঠিক আছে। এত থিটা মিটা না করলেও চলবে, এইটুকুনি মনে রাখলে আপাতত হয়ে যাবে, তোমাদের খুব একটা লাগে না তোমাদের এখানে, ঠিক আছে। এই বন্ধু ক্লিয়ার তো, ঠিক আছে। এটা এই হেডিংটা একমাত্রিক হবে না, হ্যাঁ এটা 3 মাত্রিকের জন্য করছি না, 3D, হ্যাঁ 3 মাত্রিক বা 3D, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, ক্লিয়ার। 3টে কোঅর্ডিনেট লাগছে কিন্তু, এক্স ওয়াই জেড, উচ্চতা বোঝার জন্য জেড লাগছে, এক্সের জন্য এইদিকে যাও, এক্সের জন্য এইদিকে যাও, ওয়াই তারপরে কি এইদিকে গেছে, ওয়াইয়ের জন্য এইদিকে গেছে, জেডের জন্য তারপরে ওপরে গেছে, ক্লিয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার হেডিং দাও পোলার নির্দেশতন্ত্র, দিয়েছো কি নির্দেশতন্ত্র, পোলার এখানেই লিখে দিই,
পোলার, পোলার কিরণ পোলার্ড, চিনো চিনো পোলার, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তোমরা তারপর ওয়েস্ট ইন্ডিয়ার খেলা আর দেখবো না, তোমরা দেখবে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। মুম্বাই ইন্ডিয়ানে ছিল আগে পোলার, এখনও আছে, আগে খেলতো, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজকে চিনো তো, আইপিএল সব চিনো, ইন্টারন্যাশনাল টিমকে চিনবে না। যাই হোক, তা সেই পোলার না, এটা হলো একটা পোলার নির্দেশতন্ত্র। এটা দারুণ একটা জিনিস, খুব ইজি জিনিস, আরও সহজে বোঝানো যায়। এটা দ্বিমাত্রিক, ঠিক আছে। দ্বিমাত্রিক মানে 2D, 2Dতে মনে আছে এরকম ছিল, এরকম ছিল, একটা ছিল এক্স অ্যাক্সিস, একটা ছিল ওয়াই অ্যাক্সিস। তোমার ইচ্ছা যে কোনো একটা পয়েন্ট বলো, ঠিক আছে, তোমার ইচ্ছা এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, পি পয়েন্ট আছে। এবার তুমি একটা জিনিস বলতে পারো না, এই ও এটা কি ছিল মূল বিন্দু, ও থেকে পি বিন্দু দূরত্ব কত বলতে পারবে তো? কত বলো তো? জাস্ট একটা দাগ দিয়ে যোগ করে দাও, এই দূরত্বটা আর হয়, আগেরবারও করেছিলাম মনে করে দেখো। আর এইবার যদি এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে তাকে থিটা বলো, তুমি এখানে যদি আর কমা থিটা লেখো না, তাহলে যে নির্দেশতন্ত্র হয় তাকে আমরা বলবো পোলার নির্দেশতন্ত্র, ঠিক আছে। আর কমা থিটা বললে হয়ে যাবে, বুঝতে পারছো না তো? দেখো যে কোনো জায়গায় এখানে আমার একটা পয়েন্ট বলো, যে কোনো একটা পয়েন্ট বলো। সাপোজ ধরো এই আর ইকুয়াল টু 5 তো, ঠিক আছে। এই 5 ঠিক আছে, আর এই থাক তোমাকে আর এখানে ডিস্টার্ব করবো না। এইখানে দেখো, তাহলে সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, আমার কাছে বড়ো কিছু আছে, এই রড আছে না, বড়ো রড আছে না, রড আছে তাই তো, রড এত বড় হয়ে আছে, ঠিক আছে, এত বড়, ঠিক আছে না, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখছি, ঠিক আছে। এ দেখো এখানে ও আছে, যে কোনো এক জায়গায় পয়েন্ট বলো তো। ধরো এই পয়েন্ট, এটা অনেকটা বড় আছে, দেখি রডটা কি জায়গা হবে, রডের জায়গা হচ্ছে না। হ্যাঁ, সাপোজ দেখতে পাচ্ছ সম্পূর্ণ রডটাকে, সাপোজ এর দৈর্ঘ্য ধরো কতটা হবে বলো তো, 1.5 ফুট। হ্যাঁ, তোমার আর ইকুয়াল টু 1.5 ফুট দেওয়া আছে, ঠিক আছে। আরে 1.5 ফুট বুঝতে পারছো না, ধরো 40 সেন্টিমিটার, ধরো এটা 50 সেন্টিমিটার, ঠিক আছে। কোথায় আছে? আর ইকুয়াল টু 50 সেন্টিমিটার দিয়েছে, কত? আর ইকুয়াল টু 50 সেন্টিমিটার বলো, ঠিক আছে। এটা হলো 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটা 50 সেন্টিমিটার, এটা হবে অনেকটা বড় হয়ে গেছে না, বলো। এইটা 50 সেন্টিমিটার হবে, আবার কি এখানেও 50 সেন্টিমিটার হবে একটা পয়েন্ট, আবার কি এখানেও একটা 50 সেন্টিমিটার হবে, আবার কি এখানেও একটা 50 সেন্টিমিটার হবে। তাহলে কোন পয়েন্টটা বুঝতে পারছো? সব জায়গায় একটা 50 সেন্টিমিটার হবে, বলো কোন পয়েন্টের কথা বলছি, বলতে পারছি না তো। 50 সেন্টিমিটার, ঠিক আছে। তাই এই পয়েন্টটাও হতে পারে, এই পয়েন্টটাও হতে পারে, এই পয়েন্টটা, তোমার তোর কোণ দেওয়া আছে থিটা ইকুয়াল টু ধরো 60 ডিগ্রি দেওয়া আছে। এবার আমি এইভাবে নেব একে, ঠিক আছে। এবার 60 ডিগ্রি কোণ মেপে নেবো, দিয়ে যে দাগটা দিয়ে দেবো, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, এই যে পয়েন্টটা, এই দৈর্ঘ্য আর ইকুয়াল টু কত হচ্ছে, 50 হয়ে গেল, আর থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই ছাড়া আর কোনো পয়েন্ট কি এই বোর্ডের মধ্যে আমি পাবো না। 30 যদি হতো, ভাবো এইরকম জায়গায় কোনো 30 আছে, তাহলে কি এই দাগটা দিয়ে দিলে, তাহলে আর কমা কত 50,30 যদি 30 ডিগ্রি যদি হয় কোনো একটা জায়গার অবস্থান, তাহলে কি করবো, এই 50 এর দৈর্ঘ্য দেখবো, আর 30 সেন্টিমিটার যে শুধুমাত্র এইটাই হবে, আর কোনোটা হবে না। বুঝতে পারছো? যদি এইটা 30 ডিগ্রি হয়, বুঝতে পারছো, এটা যদি 30 হয়, বুঝতে পারছো তো? তাহলে এই বোর্ডের ওপর আমি যে কোনো পয়েন্ট দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে বলে দিতে পারবো, আর এক্সের সঙ্গে যে কোণ করেছে থিটা, ঠিক আছে। এই যে নির্দেশতন্ত্র বলে তাকে পোলার নির্দেশতন্ত্র বলে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? এবার মনে করে দেখো, আমরা এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের সম্পর্ক তৈরি করব। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মনে করে দেখো, এই পয়েন্টের অবস্থান কী ছিল, এক্স কমা ওয়াই ছিল না? তাহলে এই দিকে যে দৈর্ঘ্যটা বোঝাচ্ছে এটা কি ওয়াই, আর এই দিকে যে দৈর্ঘ্যটা বোঝাচ্ছে সেটা এক্স বোঝাচ্ছে। তাহলে এইটা কত, 90 ডিগ্রি। সেমভাবে বলো এটা অতিভুজের স্কোয়ার মানে আর এ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি, বা এটাকে আগে পরে লিখতে পারি, আর এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পোলারের সঙ্গে কার্টেসিয়ান এর সম্পর্ক পেয়ে গেছে, আর ইকুয়াল টু হচ্ছে কি বলতো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার সম্পর্ক, আর এর ভ্যালু পেয়ে যাব। যদি কোনো নির্দেশতন্ত্র দেওয়া থাকে যে এক্স কমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে,
বুঝতে পারছো, ধরো এক্স 5 দেওয়া আছে, ওয়াই 3 দেওয়া আছে, তাহলে যদি বলে পোলার কোঅর্ডিনেটের অবস্থান কত, পেরে যাবো না এখান থেকে, এক্সেস 8 বেড়ে যাবে। দাও আরও ভালো করে দেখাচ্ছি, এখান থেকে দেখো এটা পাইছো তো, ঠিক আছে, এটা তো হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার ধরো ট্যান, এখান থেকে ট্যান থিটা কত বার করতে পারবে? ট্যান থিটা মানে কি, লম্ব, সূক্ষ্মকোণের অপোজিটটা কী হয়, লম্ব, আর এইটা কি হয়, ভূমি। এবার বলো 6 আর 3, তাই তো, 3 আর 6, ধরো কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, এবং ক্লিয়ার তো, ছবি তুলে নাও। হ্যাঁ, ছবি তো তুলবে, জানি তো, ছবি তুলে নিয়েছো। হ্যাঁ, দেখো কোনো একটা পয়েন্টের অবস্থান এক্স কমা ওয়াই কার্টেসিয়ানে দেওয়া আছে, কত দেওয়া আছে, ধরো 6,3 দেওয়া আছে। তাহলে বলো এর পোলারে অবস্থান কি হবে? পোলারে অবস্থান কি হয়, আর কমা থিটা হয়। হ্যাঁ, এবার আর সমান কি হয়, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ 6 6 36 প্লাস 3 3 9, যোগ করো কত হবে, রুট ওভার অফ 36 আর 9 কী হবে, 45, এই যা হবে তাই। হ্যাঁ, আর ট্যান কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই কত আছে, ওয়াই এর জায়গায় 3 লিখবো, আর এক্সের জায়গায় কত লিখবো, 6 লিখবো, 3 2 6 ইকুয়াল টু কত হবে, হাফ মানে কত, যা হবে তাই। বুঝতে পেরেছো? এরকম করে আমি তাহলে রুট 45 রুট আর কমা থিটা সমান কত হচ্ছে, রুট 45 কমা কি হচ্ছে, হাফ ডিগ্রি, এই হাফ না, ট্যান ইনভার্স যা হয়, এটা যা হবে, বুঝতে পারছো, ট্যান ইনভার্স 1/2 লেখা হয় এইভাবে, ঠিক আছে, যা হবে তাই। এই যে সাইন হতো তাও বলা যেত, ট্যানের মান 1/2 সমান কত হবে, বার করতে পারবো না, ক্যালকুলেটার বার করে নিও, ঠিক আছে, এবং তো ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার তো। এইবার পোলার নির্দেশতন্ত্র, এবার স্ফেরিক্যাল বা গোলীয় নির্দেশতন্ত্র আমরা পড়ব, লাস্ট টপিক এটা। এবং তো সবারই আশা করি ক্লিয়ার হয়ে গেছে, নো ডাউট। এতদূর পর্যন্ত ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও, রেখে যেও না কিছু বললে। যাই হোক, কি বলছে এবার, গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল নির্দেশতন্ত্র, গোলীয় নাম শুনে একটা বোঝা যাচ্ছে একটা গোল গোল কিছু ব্যাপার আছে, যা এত সুন্দর গোল, এটা গোল, মোটামুটি একটা হয়েছে গোল, ঠিক আছে, এটা গোল হয়েছে, বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে, তাই তো। তা যাই হোক, এইটা ধরো কেন্দ্র, এটা ধরো এইটা, হ্যাঁ, আর একটা এরকম করে টানছি, ঠিক আছে, এইটা ধরো জেড অ্যাক্সিস, হ্যাঁ, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার এই যে তলটা না, বুঝতে পারছো, এই যে জিনিসটা হলো, এই যে এই জিনিসটা হচ্ছে এই যে তলটা দেখতে পাচ্ছ, এটা হলো গোল তল। আর এই ব্যাপারটা কীরকম বলো তো, এটা একটা তরমুজ ছিল ধরে নাও, গোল তরমুজ গোল হয় তো, গোল তো হয় না, একটু লম্বা টাইপের হয়, আর গোল ধরে নাও, গোল তরমুজ, মাঝেরটা কেটে দিয়েছো, এই যে কাটার এই জিনিসটা, হ্যাঁ, প্রস্থচ্ছেদ বা কিছু বলতে পারো, এটা এই যে কাটা জিনিসটা, এটা ঠিক আছে। এবার আবার চড়িয়ে দিয়েছো মাথায়, দিয়ে আংটা দিয়ে লাগিয়ে দেবে নাকি, দিয়ে বিক্রি করে দেবে, যাই হোক, এটা চড়িয়ে দিয়েছো, ঠিক আছে। আর এই সোজা একটা লাঠি ঢুকে দিয়েছো, সেটা জেড অ্যাক্সিস, এই সোজা একটা লাঠি দিয়ে দিয়েছো, সেটা ওয়াই অ্যাক্সিস, এই সোজা একটা লাঠি দিয়ে দিয়েছো, সেটা হলো এক্স অ্যাক্সিস, ক্লিয়ার। এইবার এই তলের মধ্যে ধরো কোনো একটা জায়গায় এখানে একটা পয়েন্ট আছে যার নাম হলো পি, এবার আমরা করি এটা ও বা মূল বিন্দু, ঠিক আছে, আর নোংরা করবো না এটা, ঠিক আছে, এটা হলো ও বা মূল বিন্দু, এখান থেকে এই যে দূরত্বটা সেটা হলো আর, তাহলে এর অবস্থানে একটা কি লিখবো, আর লিখবো, ঠিক আছে, আর কমা, দেখো এর সঙ্গে জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে তাকে থিটা লিখতে হয়, থিটা লিখবো, ঠিক আছে, এখন তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এইবার এই ছবিটা মুছে দিলাম, এইগুলো দাগগুলো, বুঝা গেছে তো জিনিসটার ওটা। এইবার এই যে তলটা দেখতে পাচ্ছ, আর একটু ভালো তলটা করি, ঠিক আছে, আর একটু ভালো তলটা করি, মানে একটু বড় করি, ঠিক আছে। এইবার এই যে পি পয়েন্টে দেখতে পাচ্ছ, এই পি পয়েন্টের প্রতিচ্ছবি এখানে একটা যা আসবে,
প্রতিচ্ছবি মানে কি বুঝতে পারছো? মানে এই পয়েন্ট থেকে যদি একটা ফেলে দেওয়া হয়, এটা তো উঁচুতে আছে, বুঝতে পারছো, 3 ডাইমেনশনাল এটা, ঠিক আছে? ধরো এরকম জায়গা, এখানে যদি ফেলে দিই, এখানে যদি এখানে একটা কিছু ধরে ফেলে দিই, এ মাটিতে মেঝেতে, মানে ওই যে কেটে দিয়েছিলে যে তরমুজটা, সেইখানে যে পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টটা হলো ধরো পি ড্যাশ, ঠিক আছে? এই পি ড্যাশটা আর এই ওটা করে দিলে, মানে যোগ করে দিলে, দিয়ে এই এক্সের সঙ্গে যে কোণটা করেছে সেটা ফাই, সেই লেখা হয় আর থিটা ফাই, এই তিনটে লেখা হয় এই পজিশন। বোঝা যাচ্ছে? ছবিটা ভালো করে দেখো যে এখানে যে ছিল এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা একটা 3 ডাইমেনশনালে, 3 ডাইমেনশনে ভাবো পি একটা পয়েন্ট ছিল, ঠিক আছে? ওর যে কেন্দ্র ও থেকে ওর দূরত্বটা মাপা হয়েছে, ক্লিয়ার? সেটা একটা দড়ি দিয়ে ধরো মাপা হয়েছে, ঠিক আছে? দড়ি দিয়ে, ব্যাপারটা বুঝো। আমি এরকম, ঠিক আছে, আমি মানে কীভাবে বোঝাবো বলো তো, এরকম ধরো তোমার ঘরের কোণা ভাবো, সবচেয়ে বেস্ট তোমার ঘরের কোণা থেকে যে কোনো জায়গায় একটা বাল্ব ঝুলছে, সেই বাল্বটাকে দড়ি দিয়ে যদি টেনে মেপে দাও, দড়ি দিয়ে যদি মাপো, সেটা হবে আর। বোঝা যাচ্ছে? ঠিক আছে? আর সে ওই যে ওপরের কোণটা আছে সেটা হলো জেড অ্যাক্সিস, তার সঙ্গে যে কোণটা করেছে সেটা হলো থিটা। আর এখান থেকে বাল্বটাকে যদি ফেলে দাও, মাটিতে পড়বে মেঝেতে, ওই পয়েন্ট থেকে ওই ও বিন্দুকে যোগ করে দাও, ঠিক আছে? দিয়ে এক্সের সঙ্গে যে কোণটা করছে সেটা হলো ফাই। এবার আর থিটা ফাই এভাবে লেখা হয়। এ বন্ধু ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, আশা করি সবারই ক্লিয়ার। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লেগেছে, কমেন্ট করে জানিও। ঠিক আছে? অল দ্য বেস্ট।